হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে সিটিভি বাংলা থেকে বিশেষ একটি ভিডিও আছে। ভিডিওটা হচ্ছে ব্রিটিশদের নিয়ে, ব্রিটিশরা ইন্ডিয়াকে কিভাবে লুটপাট করছে, এমনকি 200 বছর ইন্ডিয়াকে শাসন করছে। তো আজকে এই নিয়ে সেই একটা প্রতিবেদন সিটিভি বাংলা থেকে আসছে। তো এটা আজকে আপনাদের সামনে আলোচনা করবো এবং কি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো দেরি না করে তার লেটস এক গো। প্রান্তে যদি সূর্যাস্ত হওয়ার সময় হতো, দেখা যেত অপর প্রান্তে তখন হয়ে গেছে সূর্যোদয়। পৃথিবীর যে প্রান্তে ওদের দৃষ্টি পৌঁছাতো সেখানেই থাবা পড়ত ব্রিটিশদের দখলদারিত্বে। ওদের দখলদারিত্ব থেকে মুক্তি পায়নি আমাদের এই উপমহাদেশও। ওরা এসেছিল বণিকের বেশে, তবে নিজেদের আসল রূপ বেরিয়ে আসতে খুব বেশি সময় লাগেনি। 200 বছর ভারতীয় উপমহাদেশ শাসনের ছড়ি ঘুরিয়েছিল ব্রিটিশ। সে সময় তাদের বর্বরতা, লুটপাটের শিকার হতে হয়েছিল গোটা উপমহাদেশবাসীকে। ব্রিটেন কি ভারতবর্ষ থেকে অর্থ সম্পদ আত্মসাৎ করেছে? বিশেষজ্ঞ তো নয়, এমনকি ইতিহাসের মনোযোগী ছাত্র হওয়ার দরকারও পড়ে না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপারে ন্যূনতম জ্ঞান রাখে এমন যে কেউ চোখ বুজে বলে দিতে পারবে ব্রিটিশরা এই সুজলা শস্য শ্যামলা ভারতবর্ষ থেকে যথেচ্ছ সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছে। সেই সম্পদের পরিমাণ কত? সিটিভি বাংলার আজকের আয়োজন এই বিষয়টা নিয়েই। ব্রিটিশদের লুটপাটের কথা কারো অজানা নয়, কিন্তু এই প্রশ্ন প্রায় উত্তরহীনই থেকে গেছে যে 2 শতকে ঠিক কী পরিমাণ অর্থ সম্পদ উপমহাদেশ থেকে লোপাট করেছিল ব্রিটিশরা। বাংলাসহ ভারতীয় উপমহাদেশে উপনিবেশ স্থাপন ছিল তাদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। এতদিন এমনটাই বলা হতো ব্রিটেনের পক্ষ থেকে। তারা বলতো এখান থেকে তারা উল্লেখযোগ্য কোনো আর্থিক সুবিধা তো পায়নি, উপরন্তু এটি তাদের খরচের একটি খাত হিসেবেই ছিল। ব্রিটেনের এ বক্তব্যের মাধ্যমে এই উপমহাদেশের প্রতি তাদের অনুগ্রহ করার একটি ভাব ছিল। তবে থলের বেড়াল খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণা। তাতে কর ও বাণিজ্য সম্পর্কিত 2 শতাধিক নথির উল্লেখ করে বলা হয়েছে 1765 থেকে 1938 পর্যন্ত এই সময়ে ব্রিটেন ভারতবর্ষ থেকে প্রায় 45 লাখ কোটি ডলার লুট করে নিয়ে যায়, যা বর্তমানে ব্রিটেনের মোট জিডিপির 17 গুণ। ব্রিটিশরা ভারতের এত বেশি বিত্তহরণ করেছিল যে তারা 75 বছর হয়ে গেছে এ দেশ ছেড়েছিলেন, তারপরও এখানে ঔপনিবেশিকতার ক্ষত রয়ে গেছে। ব্রিটেন 1765 থেকে 1938 সালের মধ্যে, অর্থাৎ 173 বছরে উপমহাদেশ থেকে 9.2 ট্রিলিয়ন পাউন্ড বা 45 ট্রিলিয়ন ডলার লোপাট করেছে নানাভাবে। কিভাবে এই চুরি করা হয়? মূলত বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটিশদের কূটবুদ্ধির ফলেই এটি সম্ভব হয়েছিল। প্রথম দিকে তারা স্বাভাবিকভাবে ভারতের উৎপাদকদের কাছ থেকে রৌপ্য মুদ্রার বিনিময়ে পণ্য কিনত, কিন্তু 1765 সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো ভারতবর্ষের নিয়ন্ত্রণ হাতে নেয়ার পর তাদের পদ্ধতি পাল্টে যায়। তারা ভারতবাসীর কাছ থেকে কর নিত, আবার সেই করের টাকা দিয়ে ভারতে বসবাসরত ব্রিটিশরা ভারতীয়দের কাছ থেকে পণ্য কিনত। এর ফলে তারা আসলে ভারতবাসীর কাছ থেকে ফ্রিতেই পণ্য নিত। এটি বড় আকারে চুরি হলেও যেহেতু কর আদায়কারী ও পণ্য ক্রয়কারী গ্রুপ ভিন্ন ভিন্ন ছিল, তাই কেউ বিষয়টি ধরতে পারেনি। চুরিবিদ্যায় পারদর্শী ছিল ব্রিটিশরা। ব্রিটেনের শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ পণ্য লোহা, আলকাত্রা ও কাঠ ইত্যাদির ক্ষেত্রে ইউরোপে অর্থপ্রবাহ বজায় রাখতে সেখানে পুনর্রপ্তানির বিষয়টি অনুমোদন করে দেশটি। বস্তুত ইউরোপে শিল্প বিপ্লবের একটি বড় অংশ ভারতবর্ষ থেকে নেয়া চুরির উপরে নির্ভরশীল ছিল। এভাবে চুরি করা সেই পণ্য অন্যত্র বিক্রি ইত্যাদির মাধ্যমে তারা শুধু পণ্যের 100% মূল্যই পকেটে ভরত তা নয়, উপরন্তু তার মুনাফাও গ্রাস করত। 1847 সালে ব্রিটেনের রাজা ভারতবর্ষের দায়িত্ব নেয়ার পর তারা কর ও বাণিজ্যের নতুন একটি পদ্ধতি চালু করে। তাতে বলা হয় ভারত থেকে কেউ কিছু কিনতে চাইলে তাকে শেষ পর্যন্ত লন্ডনেই লেনদেন শেষ করতে হবে, কারণ আমদানিকারক দেশ বা প্রতিষ্ঠানকে দায়শোধ করতে হতো কাউন্সিল বিলের মাধ্যমে, যা কেবল ব্রিটিশ রাজাই ইস্যু করতেন এবং লন্ডন থেকে স্বর্ণ বা রূপার বিনিময়ে তা কিনতে হতো। আমদানিকারকেরা ভারতে সেই কাউন্সিল বিল দিয়েই পণ্য কিনত। ভারতীয়রা যখন সে বিল ক্যাশ করতে চাইত তখন তাদের তা ক্যাশ করে দেয়া হতো করের রুপি দিয়েই, যা তাদের কাছ থেকেই কর আকারে নেওয়া হয়েছিল।
ফলে আসলে তাদের কোনো অর্থ দেয়া হতো না, তাদের সাথে কেবল প্রতারণাই করা হতো। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। ব্রিটিশরা যে স্বর্ণ বা রৌপ্য আসলে ভারতীয়দের কাছে পৌঁছানোর কথা ছিল তা শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে জমা হতো। ব্রিটিশ শাসনামলে মাথাপিছু আয় 1900 সাল থেকে 1945 বা 46 সাল পর্যন্ত সময়ে ব্রিটিশ শাসিত ভারতে মাথাপিছু আয় প্রায় স্থিরই ছিল। 1900 থেকে 1902 সাল পর্যন্ত দেশের মাথাপিছু আয় ছিল 196.1 রুপি। এরপর 1945 থেকে 46 সাল বা উপমহাদেশের স্বাধীনতা অর্জনের এক যুগ আগ পর্যন্ত মাথাপিছু আয় দাঁড়িয়েছিল 201.9 রুপিতে। এই দীর্ঘ সময়ে ভারতবর্ষের মাথাপিছু আয় বেড়েছিল মাত্র 5.8 রুপি। কিন্তু এক বছর পরেই যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করল, তখন অল্প সময়ের ব্যবধানেই দেশের মাথাপিছু আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়। কিন্তু ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশের নিরীহ মানুষকে অতিরিক্ত রাজস্বের বোঝা চাপিয়ে দিয়ে যেমন খুশি তেমনভাবে শাসন করেছিল বলে এখনও অর্থনীতি পঙ্গুত্বের বোঝা বইছে। যুদ্ধে ভারতীয় উপমহাদেশের টাকা ব্যবহার, ভারতের সীমান্তের বাইরে ব্রিটেনের যে কোনো যুদ্ধে পুরোপুরি বা অধিকাংশই ভারত থেকে আহরিত রাজস্বই ছিল তাদের ভরসা। আবার ইউরোপে পুঁজিবাদ বিস্তারের খরচসহ বিভিন্ন দেশে শিল্পায়নে এসব উপনিবেশের অর্থই ব্যবহৃত হতো। ইতিহাস অন্যরকম হতে পারত। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব ব্রিটিশ কোম্পানির হাতে পরাজিত হলে মূলত এই শাসনের সূচনা ঘটে। যদিও 1765 সালে বাংলা ও বিহারের দেওয়ানি অর্থাৎ রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে ইস্ট ইন্ডিয়া। এরপর 1947 সাল পর্যন্ত 182 বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল ব্রিটেন। দীর্ঘ এই সময়ে ব্রিটিশরা ভারতে নানা উন্নয়নমূলক কাজ, বিভিন্ন প্রথার বিলোপ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ মানুষের জীবনমান নিয়ে ভাবলেও মূলত রাজস্ব আদায় করে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছিল তারা। যদি ভারতবর্ষ তাদের নিজেদের কর ও বৈদেশিক বাণিজ্যের অর্থগুলো নিজেদের উন্নয়নে ব্যয় করতে পারত, যেমনটি করেছে জাপান, তাহলে এ অঞ্চলের ইতিহাস অন্যরকম হতে পারত। দারিদ্র্য কষ্ট দূর করে হয়তো পরিণত হতে পারত অর্থনৈতিক পরাশক্তিতে। ক্ষমা চাইবে যুক্তরাজ্য? ব্রিটিশদের 200 বছরের ভারত শাসনে মাথাপিছু আয় বাড়েনি, গড় আয়ু বাড়েনি, বরং দুর্ভিক্ষে লাখ লাখ লোক মারা গিয়েছিল। তাই পটনায়ক বলেন, ব্রিটেন ভারতের উন্নয়ন ঘটায়নি, বরং ভারতবর্ষই ব্রিটেনকে উন্নত করেছে। তাহলে এখন ব্রিটেনের কি করা উচিত? ক্ষমা চাওয়া? অবশ্যই। আর ক্ষতিপূরণ দান? সম্ভবত পুরো ব্রিটেনেরও সে অর্থ পরিশোধ করার সামর্থ্য নেই। সত্য, মিথ্যা আর দ্বন্দ্ব পৃথিবীর ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো। সভ্যতার দর্পণ বলা হয় প্রকৃত ইতিহাসকে। তবে জালিম আর আধিপত্যকামী শক্তি যুগে যুগে ইতিহাসকে নিজেদের স্বার্থে করেছে বিকৃত আর কলঙ্কিত। উপনিবেশবাদী পশ্চিমা শক্তিগুলো দুনিয়ার দেশে দেশে শোষণ, লুণ্ঠন, হত্যাযজ্ঞ ও বর্বরতা সহ মানবতার বিরুদ্ধে নানা ধরনের অপরাধের পক্ষে অপযুক্তি উপস্থাপন করে সেগুলোকে বৈধ আর অনিবার্য হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু অপরাধ কখনো গোপন রাখা যায় না, সত্য কখনো গোপন করা যায় না। বিশ্বের নানা অঞ্চলে উপনিবেশবাদী ব্রিটেনের অপরাধযোগ্য ও হত্যাযোগ্য এমনই একটি বিষয়। কিভাবে ব্রিটিশ কলোনিয়ালিজম 40 বছরে ভারতবর্ষের 10 কোটি মানুষ হত্যা করেছিল? সভ্যতার বিরুদ্ধে এ এক বর্বরতার ইতিহাস। ব্রিটিশরা নাকি ভারতে উন্নয়ন এবং সমৃদ্ধি ঘটিয়েছিল। শতকরা 32% ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস নিয়ে মিথ্যা উচ্ছ্বাস এবং অহংকার প্রকাশ করে থাকে। ইতিহাসবিদরা বলছেন 1880 সাল থেকে 1920 সাল ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে সেরা সময়, কিন্তু ভারতীয় উপমহাদেশের জন্য সে সময়টা ছিল সবচেয়ে মারাত্মক। 1880-র দশক থেকে ঔপনিবেশক শাসকরা নিয়মিত আদমশুমারি শুরু করে, তখন থেকে মৃত্যুর হার ক্রমাগত বেড়েছে। 1880-এর দশকে প্রতি 1000 জনের মৃত্যুর হার ছিল 37.2 জন। তবে 1910 আবার ইন্ডিয়া যে কৃষক বা ব্যবসায়ী আছে ওদের কাছে মাল কিনা ব্রিটিশে নিয়ে যাচ্ছে, মানে টোটালি কিন্তু ফ্রি, একেবারে ফ্রি। ব্রিটিশরা ইন্ডিয়ার উপরে যে কি পরিমাণ নির্যাতন চালাইছে ভাবাই যায় না। ইন্ডিয়া থেকে কর নিত, ওই
পর দিয়েই আবার ইন্ডিয়া যে কৃষক বা ব্যবসায়ী আছে ওদের কাছ থেকে মাল কিনতো, মাল কিনা ব্রিটিশে নিয়ে যাচ্ছে, মানে টোটালি কিন্তু ফ্রি, একেবারে ফ্রি। ব্রিটিশরা আসলে ওদের চোখ যেদিকেই যাইতো সেটাই ওদের, মানে এরকম ভাবে বলা হয়েছে। আসলে বাস্তব কি সবাই জানে, আমি আপনার সবাই কম আর বেশি জানে যে ব্রিটিশরা আসলে একসময় বিশ্ব শাসন করছে, অনেক বড় বড় রাষ্ট্র, তারা লুটপাট কিরকম করছে এটা সবাই জানে, এটা আসলে না জানার কিছু নাই। তো আজকে প্রথম পার্ট এই জায়গায় শেষ, আবার দ্বিতীয় পার্ট যদি আপনারা দেখতে চান পুরো পার্টটা, তো সেই জন্য আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে দ্বিতীয় পার্টটা আমরা দেখবো, তাহলে আমি অতি তাড়াতাড়ি দ্বিতীয় পার্টটা আপনাদের সামনে উপস্থাপন করবো। ওকে, আল্লাহ হাফেজ।